জুলাই নিয়ে কি বলবেন? দেখুন, 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের কাছে একটা আবেগ ঘনীভূত দিন, এবং আজকে 2025 সালে দাঁড়িয়ে 32 বছরের মাথায় 21শে জুলাই আজও আমাদের নেত্রী তাদের স্মরণ করেন যাদের প্রাণের বিনিময়ে 2011 সালে এই মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তাদের আত্মবলিদানের উদ্দেশ্যে সমস্ত শহীদ সিপিএম 34 বছরে যত গণহত্যা প্রতিষ্ঠা করেছিল, যেখানে 55,000 তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের প্রাণের বিনিময়ে আজকে 2011 সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। ভারতবর্ষের একমাত্র নেত্রী, মুখ্যমন্ত্রী, জননেত্রী, যিনি তার সহকর্মীদের আজও স্মরণ করেন 21শে জুলাই, এবং তার সাথে তার আদর্শে আদর্শিত হয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা সকলে 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাই শহীদ তর্পণের উদ্দেশ্যে। সেখানে আমাদের নেত্রী সারা বছরের বার্তা দেন, আমাদের কর্মসূচি সম্বন্ধে অবগত করেন। আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কর্মসূচি সম্বন্ধে অবগত করেন। আমাদের আগামী দিনের পথ চলার সুনির্দিষ্ট বার্তা তিনারা দেন। আমরা তা গ্রহণ করে এসে আমাদের নিজ নিজ জেলায় আমরা সেই মতো কাজ করে থাকি। আর 21শে জুলাই সেই দিনের ঘটনা আজ 32 বছর পরেও যখন আমরা স্মরণ করি, আমাদের গায়ে কাঁটা দেয় সেই দিনের ঘটনা। এবং আমি ঈশ্বরে বিশ্বাসী, এবং সেই দিন 13 জন যে তরতাজা যুবকের প্রাণ, তৎকালীন মুখ্যমন্ত্রী আজকে প্রয়াত জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও প্রয়াত, তাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিলেন, এবং তাদের শুধুমাত্র ছত্রভঙ্গ বা এই 13 জনকে মারা উদ্দেশ্য ছিল না। আমরা এই জেলার বহু প্রবীণ নেতা আছেন, তারা সেই দিন কলকাতায় উপস্থিত ছিলেন, তাদের মুখ থেকেও শুনেছি সেই দিন সিপিএম এর টার্গেটই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মেরে ফেলে দেওয়া, এবং তার মাথায় যেভাবে আঘাত করা হয়েছে, তার সারা শরীরে যেভাবে আঘাত করা হয়েছে, তার বাঁচার কথা ছিল না। কিন্তু ঈশ্বর আল্লাহ চেয়েছিলেন যে তিনি বেঁচে থাকবেন, এবং তার হাত ধরেই পশ্চিমবাংলা থেকে তিনিই সিপিএমকে উৎখাত করবেন। ঈশ্বর চেয়েছিলেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে। এবং এই 21শে জুলাই আমাদের প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগের দিন। আমরা সেই আবেগ ঘনীভূত দিনে প্রত্যেক বছরই প্রায় 21শে জুলাই বৃষ্টি হয়, আমরা বৃষ্টি রৌদ্র মাথায় নিয়েই ধর্মতলামুখী হই। এবছরও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই 21শে জুলাইকে কেন্দ্র করে আমরা আমাদের সাংগঠনিক মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গত 12ই জুলাই একটি মহামিছিল করেছিলাম। সেখানে রাজ্য সভানেত্রী আমাদের সায়নী ঘোষ ছিলেন, আমাদের মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া উপস্থিত ছিলেন, রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য উপস্থিত ছিলেন, রাজ্যের ছাত্র সভাপতি ভাই ত্রিরাঙ্কুর উপস্থিত ছিল, এবং হাজারের পর হাজার যুব সম্প্রদায়ের মানুষ সেই দিন উপস্থিত ছিল। এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা সেদিন প্রমাণ করে দিয়েছেন যে এই জেলায় তৃণমূল যুব কংগ্রেস কতটা শক্তিশালী। এবং আমাদের যুবদের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই ধর্মতলা চলো যুবদের জন্য 10,000 ভলেন্টিয়ার কার্ড, প্রতিনিধি কার্ড আমরা বানাতে দিয়ে দিয়েছি, যেটা আগামীকালের মধ্যে আমরা সমস্ত ব্লক টাউনগুলোতে ডিস্ট্রিবিউট করে দেব। এবং আমাদের বিশ্বাস এই জেলা থেকে, শুধুমাত্র মেদিনীপুর সাংগঠনিক জেলা থেকে আমরা 50 থেকে 1 লাখ লোক আমরা ধর্মতলামুখী ওই দিন করবো, এটা আমাদের বিশ্বাস। 2026-এ ভোট রয়েছে, এখন থেকেই বলা যেতে পারে অলরেডি ভোটের প্রচার শুরুই হয়ে গেছে, কারণ মাঝে পুজোর মাসটা বাদ দিলে আর 6-7 মাস বাকি থাকে। তৃণমূল যুব কংগ্রেস 2026-এ ভোটে এদের ভূমিকা কি? যুবর ভূমিকা সমস্ত ইলেকশনে সবচেয়ে বেশি থাকে। সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন হয়ে গেছে, তাতে আমরা যুবরা যেভাবে লড়াই করে এই সিট বার করে নিয়ে এসেছি, ময়দানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের গাইড করেন। ময়দানে নেমে লড়াইটা কিন্তু যুব তৃণমূল কংগ্রেসকেই করতে হয়। এবং 26-এ ভোট আছে, আমরা সবাই জানি
কালকেও যদি ভোট হয় বিধানসভা, আমরা রেডি আছি। এবং আমাদের সাংগঠনিক জেলা 8টা বিধানসভা। আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা আপনাকে বলে যাচ্ছি, আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে এখান থেকে বিরোধী শূন্য করব। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং এটা আমরা করে দেখাবো। তার কারণ মানুষ আমাদের পাশে আছে। আমরা 365 দিন মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখের ভাগিদার হই, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে আমরা নজর রাখি। কোথাও যদি কোনো মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন ব্লকের অঞ্চল, বুথ সব জায়গায় যাই, মানুষের কথা সেখানে শুনি। তাদের যদি কোথাও কোনো জায়গায় সরকারি প্রকল্পের ক্ষেত্রে অসুবিধা থাকে, আমরা সেগুলো পরবর্তী ক্ষেত্রে রূপায়ণ করার চেষ্টা করি। আমাদের সাংগঠনিক জেলায় যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিক, সেটা আমাদের বিভিন্ন ব্লকের সভাপতি হোক, সহসভাপতি হোক, বুথের সভাপতি হোক, অঞ্চল সভাপতি হোক, প্রত্যেকেই সারা বছর মানুষের পাশে থেকে আমরা কাজ করি। ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে, ফেস্টুন বাঁধা থেকে শুরু করে, মিছিল করা থেকে শুরু করে, মিছিলে স্লোগান করা থেকে শুরু করে, ভোটের দিন বুথে বসা থেকে শুরু করে, ভোটার তোলা থেকে শুরু করে, ভোটার লিস্ট স্ক্রুটনি করা থেকে শুরু করে, সবটাই যুব তৃণমূল কংগ্রেস করে। এবং আমি আত্মবিশ্বাস বলবো না, কিন্তু আমি এটুকু বিশ্বাস রাখি, মানুষের পাশে যারা সারা বছর থাকবে, মানুষ তাদের পাশে থাকবে। আর এটাই তৃণমূল কংগ্রেসের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বারবার বলেন যে এটা মানুষের দল। সুতরাং আমরা যারা নেতৃত্বে আছি, আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সেই মতোই আমরা প্রত্যেকটা দিন মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করার চেষ্টা করি। তাই এটা আত্মবিশ্বাসের সাথেই বলছি যে এই সাংগঠনিক জেলার 8টি বিধানসভাতেই আগামী 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ জিততে পারবে না। আপনি লিখে রাখুন। আপনার পলিটিক্যাল যে লাইফটা, সেটা তো অনেক বছরের, একটা প্রায় দীর্ঘ বছরেরই একটা আপনি পলিটিক্যাল ক্যারিয়ার আছে। অতীত আর বর্তমান কি তফাৎ দেখছেন উন্নয়নের? তফাৎ দেখুন, আপনি ক্যামেরা নিয়ে গ্রামের দিকে যান, পুরোনো দিনের ভিডিও আর্কাইভ থেকে বের করে দেখুন। আজকে আমি গতকাল মোহনপুরে গেছি, কিছুদিন আগে আমি দাঁতন 2-তে গেছি, তার আগে আমি দাঁতন 1-এ গেছি। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তার দুদিন আগে আমি গড়বেতা গেছি, যে গড়বেতা সিপিএম এর হারমাত বাহিনীদের ডেরা, যেখানে সিপিএম এর হারমাত বাহিনীরা দিনের বেলায় বন্দুক নিয়ে ঘুরতেন। রাস্তাঘাটের অবস্থা কি ছিল আজ থেকে 15 বছর আগে, এটা গড়বেতার মানুষ জানে, দাঁতনের মানুষ জানে, কেশিয়ারির মানুষ জানে, কেশপুরের মানুষ জানে, মেদিনীপুর জেলার মানুষ জানে এবং দেখেছে। স্বাস্থ্য ব্যবস্থা অভূতপূর্ব পরিবর্তন এই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এই সরকার করে দেখিয়েছে। আমি মেদিনীপুর শহরের ছেলে, মেদিনীপুরে সদর হসপিটালে ডায়রিয়া ডিপার্টমেন্টে সিপিএম এর পিরিয়ডে গরু ছাগল থাকতো, বাঁধা থাকতো। আপনি আজকে যান, ডায়রিয়ার মতো যে ইউনিট আছে সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজের চিকিৎসা করাচ্ছেন। পরিকাঠামোগত দিক থেকে যে উন্নয়নটা হয়েছে, আগে সারা জেলার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সমস্ত চাপ এসে পড়তো মেদিনীপুর সদর হসপিটালের ওপরে। আজকে আমাদের এই সরকার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের জেলাতেই কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল খুলে দিয়েছেন। আপনি ডেবরায় যান, ওখানে সুপার স্পেশালিটি হসপিটাল। আপনি শালবনীতে যান, ওখানে সুপার স্পেশালিটি হসপিটাল। ঝাড়গ্রাম হসপিটাল আলাদা করে বানিয়ে দিয়েছেন। বাঁকুড়া হসপিটাল আজ কত উন্নয়নের সাথে চলছে। সুতরাং মানুষ নিজের জায়গাতে দাঁড়িয়ে পরিষেবা পাচ্ছে এবং এর তুলনা সাধারণ মানুষই জানে যে এর তুলনা করা বৃথা। তার কারণ এই সরকারের আমলে 15 বছরে যে উন্নয়ন ঘটেছে সর্বক্ষেত্রে, খাদ্য পরিষেবা সরবরাহের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে, বিভিন্ন কর্মসংস্থানের জন্যে বিভিন্ন কোম্পানি যাদেরকে গভর্নমেন্ট আমন্ত্রণ জানিয়েছেন সেখানে, ক্ষুদ্র মাঝারি শিল্পে, এসএমইর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এই সরকার 100 দিনের কাজে এই সরকারকে কেন্দ্রীয় সরকার 1 নম্বর শিরোপা দিয়েছেন। তারপরেও এখানকার নেতাদের কথায় রাজনীতির স্বার্থে বাংলার মানুষের টাকা আটকে রেখে দিয়েছে। কিন্তু তাতেও আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলেন এবং কথা দিয়েছিলেন দিল্লি না দিলেও রাজ্য সরকার দেবেন, এবং রাজ্য সরকার সেটা করে দেখিয়েছেন। আজকে কোর্টের কাছে মাথা নত করতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে। কোর্টের অর্ডারে তাদেরকে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে। এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না।
পশ্চিমবাংলার মানুষ সন্ত্রাসমুক্ত হয়ে আছেন। পশ্চিমবাংলার মানুষ প্রতিটা দিন গ্রামে গঞ্জে আমি প্রতিনিয়ত যাই, মানুষ হাসছেন, নির্বিঘ্নে তার নিজের চাষের জমিতে চাষ করছেন, পশুপালন করছেন, সরকারি সুবিধা পাচ্ছেন, আনন্দে উপভোগ করে আছেন। এবং এই তফাৎ মানুষ নিজের চোখে দেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কারণে বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেন। কিন্তু এর পরেও কসবা, ল কলেজ বলুন বা আর্টিকল বলুন, এরকম জায়গাতে এই যে ঘটনাগুলো ঘটছে, ঘৃণ্য ঘটনা। দেখুন, আমি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে যারা ধর্ষণ করে এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো রাজনৈতিক পরিচয়ও হয় না। এটা একটা সামাজিক ব্যাধি এবং সত্যিই এদেরকে সমাজ থেকে উৎখাত করার খুব প্রয়োজনীয়তা আছে। সেই কারণেই ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে তিনি অপরাজিতা বিল বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠিয়েছেন, যাতে এই ঘৃণ্যতম ঘটনার সাথে যারা নিজেদেরকে যুক্ত করেন তাদের যাতে শাস্তিটা হয়। এই শাস্তি পেতে আমাদের বিচার ব্যবস্থায় দীর্ঘমেয়াদী, তিনি অ্যাডভোকেট দাঁড় করান, দোষ করার পরেও কোর্ট রায় চলে, শোনে, বছরের পর বছর গড়িয়ে যায়, কিন্তু শাস্তি হয় না। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী চান এই বিষয়টা সামাজিক ব্যাধি, এই ব্যাধি সমাজ থেকে নির্মূল করতে গেলে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যার কারণেই তিনি বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়ে কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য দিয়েছেন। কিন্তু অবাক বিষয় দেখুন, কেন্দ্রের গা ছাড়া ভাব। আমি আশা করব আগামী দিনে কেন্দ্রে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং অপরাজিতা বিল পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্য অ্যাডপ্ট করবে, যাতে এই ধর্ষণের মতো হিংস্র ঘৃণ্য কাজ যারা করে এই সামাজিক ব্যাধি থেকে মানুষ বিরত থাকবে। কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের সিনিয়র লিডার যারা, এমন যারা অলরেডি কলেজ পাস আউট হয়ে গেছে, এমন কিছু ভিডিও কয়েকদিনের মধ্যে বাইরে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, যাতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে যারা মানে এন্ট্রান্স যে সমস্ত ছাত্রীরা রয়েছে তাদেরকে দিয়ে মাথা টেপাচ্ছে, কেউ গা ম্যাসাজ করাচ্ছে, এই ধরনের কিছু ভিডিও বেরিয়েছে। আপনি কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার বৃহৎ সরকার এবং যারা আজকে পশ্চিমবঙ্গে বসবাস করে আপনি ঘুরুন, সবাই প্রায় তৃণমূলের সমর্থক। অনেকে আছে এমন যারা তৃণমূল দলটাই হয়তো ঠিকমতো করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, তার বামফ্রন্টের বিরুদ্ধে যে লড়াই, সারা শরীরের আঘাতের ইতিহাস, সিঙ্গুরের ইতিহাস, নন্দীগ্রামের ইতিহাস, গণহত্যার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কণ্ঠস্বর হয়ে আওয়াজ তুলেছেন। এই ইতিহাসটা যারা জানবে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজনীতিটা করবে না তৃণমূল কংগ্রেস, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি না মেনে দলটা করতে চায়, আমাদের ধরে নিতে হয় যে তারা তৃণমূলটা করে না, তারা ধান্দায় আসে। এটা দল কড়াভাবে নজর নিচ্ছে, যত দিন যাচ্ছে দল কড়াভাবে সমস্ত বিষয়গুলো কিন্তু নজর রাখছেন। এবং আজকের তৃণমূল একটু অন্যরকম, তার কারণ কোন জেলার, কোন অঞ্চলের, কোন বুথের, কোন সভাপতি পোস্ট নিয়ে বসে থেকে কি কাজ করছে। আমি মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি হয়ে কি কাজ করছি, কাদের সাথে মিশছি, কি কথা বলছি, কতক্ষণ পার্টি অফিসে থাকছি, কতক্ষণ মানুষের সাথে কথা বলি, কোন এমএলএ তার বিধানসভায় কতক্ষণ সময় দিচ্ছেন না, এটা তৃণমূল কংগ্রেসের তৃতীয় চোখ হিসাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করছেন এবং তার লক্ষ্য কিন্তু খুব স্থির, ধীর এবং তীক্ষ্ণ। যারা মনে করছেন যে আমি তৃণমূল কংগ্রেসটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে এমন কিছু করব যেটাতে দল কালিমালিপ্ত হবে, তৃণমূল কংগ্রেস এটা বরদাস্ত করবে না। এবং আমি এও দায়িত্ব নিয়ে আপনাকে বলে যাচ্ছি, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যেখানে অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, দাঁড়ায় না এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় যারা দলকে না জানিয়ে
দাঁড়িয়ে আছেন তাদের সকলকে সম্মান জানানোর আগে যার উদ্দেশ্যে যে কারণে আপনারা আজকে এসেছেন, সামনে তারই মূর্তি আছে হরিচাঁদ ঠাকুরের, তাকে আমরা প্রথমে গুরুচাঁদ ঠাকুরের মূর্তি আছে, তাকে আমরা প্রথমে এসেই আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনারা আমায় ক্ষমা করে দেবেন নিজ গুণে। আমি তাকে প্রথমেই সম্মান প্রণাম জানাই। তারপরে আমাদের এই মঞ্চে যাকে আমরা সম্মান জানিয়েছি এবং যার অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত, কারণ এই ঝড়খালি তথা সারা বাসন্তী বিধানসভায় যে মতুয়া সম্প্রদায়দের নিয়ে অত্যন্ত ভালোভাবে কাজ করছিল আমাদের প্রশান্ত, তার একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এবং সে কারণে আমরা সকলেই খুব মর্মাহত। এবং তার যে কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে সেই কাজকে টেনে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখান থেকে বাসন্তী সকলে তপনকে দায়িত্ব দিয়েছে। হয়নি এখনো, কিন্তু আজকের কাজে সে দায়িত্ব পেয়েছে তপন অধিকারী। আজকের এই সভায় যারা সামনে বসে আছেন তাদের সকলকে, তারা আমার আত্মার আত্মীয়, কারণ আপনারা আমায় আশীর্বাদ করে মান দিয়ে সম্মান দিয়ে ভারতবর্ষের লোকসভায় 543 জন সাংসদের মধ্যে বারে বারে 3 বার আমাকে আপনারা সাংসদ করে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিয়ে আমি আপনাদের ছোট করব না, এবং যারা বয়সে প্রবীণা তাদের সকলকে প্রণাম জানাই, সমবয়সীদের শ্রদ্ধা শুভেচ্ছা এবং ছোটদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা। আজকের সভায় যার কথা শোনার জন্য আমিও বসে আছি আপনাদের মতো, তার সাথে আমার কিন্তু প্রথম পরিচয় 2014 সালে তার প্রয়াত স্বামী আমাদের সাথে লোকসভায় আমার সমসাথী ছিলেন। তারপরে অসুস্থতায় তিনি মারা যান এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ে যে বনগাঁয় উপনির্বাচন হয়েছিল লোকসভায়, যাকে প্রার্থী করেছিলেন তিনি আর কেউ নন, বর্তমানে রাজ্যসভারও সাংসদ তিনি, এবং মতুয়া যে মহাসংঘ তার সংঘাতিপতি হিসাবে দায়িত্বপ্রাপ্ত, এবং মমতাদি আরো অনেক কিছু কমিটি করেছেন, তার কাজও মমতাদি দেখছেন। মমতাদির সাথে আমার সেই 14 সাল থেকে, কিন্তু 14 সালের পরে পরিবারের সাথে যোগাযোগ, মমতাদি এসেছিলেন মনে হয় 16 না 17, 15তেই মমতাদি লোকসভায় এসেছিলেন। তারপর থেকে আমাদের যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। 2019 সালে উনি আর লোকসভায় আসেননি, কিন্তু তাহলেও আমার সাথে ওনার যোগাযোগ কখনো ছিন্ন হয়নি। তারপরে তো উনি রাজ্যসভায় এলেন এবং আমার কেন্দ্র বাসন্তীতে, জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে বাসন্তীতে আজকে আপনাদের সবাইকে সম্মান জানিয়ে আমাদের এত দূর থেকে, বনগাঁ থেকে, ঠাকুরনগর থেকে এসেছেন, ঠাকুর বাড়ি থেকে, তার জন্য মমতাদির কাছে আমরা কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের কাছে এসেছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে, এবং সেই পরিবারের সাথে ওতপ্রোত। আমি মমতাদির কাছ থেকে শুনছিলাম যে মমতাদি যখন বাংলাদেশে যান, সাগরবাবুর বাড়িতেই অন্ন গ্রহণ করেন, এবং ওনার ওইখানে যে বিপুল প্রতিপত্তি, তিনি তা মানুষের সেবায়, সেখানকার আমাদেরই যারা মানে মতুয়া সম্প্রদায়ের বা তপশিলি জাতি, তাদের জন্য উনি অনেক কাজ করছেন। এছাড়াও মালদাহ থেকে এসেছেন ভজহরি বাবু, তিনিও তার বক্তব্য রেখেছেন। গান গাইল কি? উত্তম সরকার, তিনিও বক্তব্য রেখেছেন, এবং তিনি এই সভার আমাদের বক্তব্যের শেষে হয়তো আপনাদের কাছে কিছু গানও পরিবেশন, সঙ্গীতও পরিবেশন করবেন। আজকে সভার সঞ্চালক যেমন আছে, আর আমার সাথে 14 সাল থেকে যারা রাজনৈতিক সহকর্মী হিসাবে আমাদেরকে নিয়ে
বাড়ি বাড়িতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমরা যারা যাই, কাজ করি, মমতাদির কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। সেই দিলীপদা এখানে আছে, এখানে না, দিলীপদা চলে গিয়েছে, প্রণবদা রয়েছে, এখানে আমাদের বিধান রয়েছে, আর যারা রয়েছে তারা সকলেই মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আমি সকলেরকে চিনি না, জানি না, তাই অনেকের নাম আমি বলতে পারলাম না, তার জন্য আমায় ক্ষমা করবেন। প্রশান্তর ছেলে এখানে বসে আছে, ইতিপূর্বেই বিধায়ক তার বক্তব্য রেখেছে। মমতাদি বিস্তারিত বলবেন। আমি হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর সেই পরিবার সম্পর্কে মমতাদির কাছ থেকেই ভালো করে শুনব। শুধু এইটুকু জানি যে যতটুকু পড়াশুনো করেছি তাতে উনি 90 বছরের বয়সে যখন উপনীত হয়েছেন তখন তিনি ৩,৯৫২টি স্কুল তৈরি করে ফেলেছেন। অর্থাৎ তিনি বুঝেছেন আমাদেরকে যে লোকে এখনো ঘৃণা করে, একবিংশ শতাব্দীতে এসে 2025 সালে দাঁড়িয়েও কিন্তু মানুষ আমাদেরকে এখনো তপশিলি জাতি বলে নাক কুঁচকায়। এবং আমার নিজের অভিজ্ঞতায় বলি, আমি যে কলেজে পড়াশোনা করতাম সেই কলেজ থেকে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। পরের দিন সেই বন্ধু, বন্দ্যোপাধ্যায় তার টাইটেল, নাম বলবো না, আমাকেই এসে বলেছিল তুই চলে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে কেন? বিজেপি
এই বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার চলছে কেন? বিজেপি বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বিদ্বেষী বিজেপি দূর হটাও, বাংলা বিদ্বেষী বিজেপি দূর হটাও, বাংলা বিদ্বেষী বিজেপি দূর হটাও, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার চলছে কেন? বিজেপি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার চলছে কেন? বিজেপি